আজকে আমাদের আলোচনার বিষয় হলো ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে কি উক্তি পরিবর্তন। তাই ন্যারেশন চেঞ্জে আমরা কি দেখতে পাবো, একটা থাকবে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা কখনো বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে পরিবর্তন করতে দেয়। এই ন্যারেশন চেঞ্জটা ক্লাস 7 থেকে শুরু হয়। 7, 8, 9, 10, 11 এবং 12 যতদিন পর্যন্ত তোমার স্কুলে ইংরেজি থাকবে ততদিন পর্যন্ত ন্যারেশন চেঞ্জটা কিন্তু তোমার খুব দরকার, প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু আসে। তো এই ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে অনেকের সমস্যা হয়, অনেকে বুঝতে পারে না। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে? প্রথমে আমাদের টেন্স জানতে হবে। মোট যে 12টা টেন্স আছে, 12 রকম টেন্সের যে ভাগ, সেটা আমাকে জানতে হবে। তারপরে আমাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, যে 5 প্রকারের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, এইসব সেন্টেন্সগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে পার্সন সম্পর্কে জানতে হবে। এইগুলো জেনে তারপরে আমাকে ন্যারেশন চেঞ্জ শিখতে হবে। তো যারা এই বিষয়গুলো জানো না তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। টেন্সের ভিডিও, সেন্টেন্স এবং পার্সনের ভিডিওগুলো একবার দেখে নেবে। তো চলো শুরু করি ন্যারেশন চেঞ্জ সম্পর্কে। দেখো এখানে আমি দুটো বাক্য নিয়ে রেখেছি। একটা বাক্যে প্রথমে কি লিখেছি, রাম সেড আই অ্যাম গোয়িং টু স্কুল। আর একটা বাক্য একটু পরিবর্তন করে লিখেছি, রাম সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। দুটো বাক্যের মিনিংয়ে দেখো বাংলা মানে যদি দেখি, প্রথম বাক্যটায় কি বলছে, রাম বলেছিল। কি বলেছিল? আমি স্কুলে যাচ্ছি। মানে রাম যেটা বলছে সরাসরি সেটাই বলে দেওয়া হচ্ছে। হয়তো রামের সঙ্গে আমার দেখা হয়েছিল, দিয়ে আমি কি বলছি, রাম বলেছিল আমি স্কুলে যাচ্ছি। তার মানে এখানে রামের কথাটার কোনো পরিবর্তন না করেই আমরা বলে দিচ্ছি। এই স্পিচটাকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর দ্বিতীয় বাক্যটায় দেখো আমি একটু পরিবর্তন করে বলছি। কি বলছি, রাম আমাকেটা এখানে হবে না, রাম বলেছিল যে সে স্কুলে যাচ্ছিল। তাহলে রামের বক্তব্যটাকে একটু পরিবর্তন করে বলছি, এটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমাদেরকে কি করতে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করা শিখতে হবে। তো এই পরিবর্তন করার সময় আমাদের দুটো শব্দ, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, আমি বারবার এই কথাটা শুনতে পাবো। তাহলে প্রথমে আমরা চিনে নিই কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। তো এইখানে যে সেডটাকে তুমি দেখতে পাচ্ছ, এই যে রাম সেড, এই সেডটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর আই অ্যাম গোয়িং টু স্কুল, এই যে এই অংশটা, এই যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টেড স্পিচ। পুরো ন্যারেশন চেঞ্জের ভিডিওটাতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার এই কথাটা শুনতে পারবে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। তাহলে তোমরা চিনতে পেরেছো এখানে যে সেডটা থাকবে, বা সে থাকুক, সেড থাকুক, যাই থাকুক না কেন, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সে অংশটাকে বলবো হচ্ছে আমরা রিপোর্টেড স্পিচ। তো কিভাবে আমরা এই ন্যারেশন চেঞ্জটাকে করব, যে এই ডাইরেক্ট থেকে কীভাবে ইনডাইরেক্টে নিয়ে আসবো, সেটাই আমি দেখব। আজকে আমি আলোচনা করব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কী করে ন্যারেশন চেঞ্জ করতে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, সেটাই আমি আজকে আলোচনা করব। তো প্রথমে এখানে বলে দিই অ্যাসার্টিভ সেন্টেন্স কি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই কম্বিনেশনে বাক্যকে লেখা হয়। যেমন একটা সেন্টেন্স লিখছি আমি, রাম গোজ টু স্কুল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই টাইপের যে সেন্টেন্সগুলো তাদেরই ন্যারেশন চেঞ্জটা আজকে আমরা দেখব। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখে নিই। দেখো এই যে এখানে আমি কতগুলো ভার্ব লিখে রেখেছি, এই দিকটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাইরেক্ট আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তোমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্টটা বুঝেছো। তো যখন যে বাক্যটা ডাইরেক্ট স্পিচ মানে সরাসরি যেটাতে দেওয়া থাকবে, সেখানে এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। এগুলো প্রত্যেকটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের মধ্যে তোমরা যদি দেখো সে আছে, বা সেজ আছে, সেড আছে, বা শ্যাল উইল দিয়ে সে আছে। তো এরকম যদি রিপোর্টিং ভার্বগুলো থাকে, যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, তখন তাকে আমার কোনো পরিবর্তন করার দরকার নেই, যেমন আছে সেরকমই রেখে দেবো। এই যেখানে আমি দুটো বাক্য রেখেছি দেখো, রাম সেজ আর রাম সে। এটাকে যখন আমি পরিবর্তন করব, আমি কি লিখবো, এখানে লিখবো হচ্ছে আমি যেমন ছিল রাম, আমি সেজই লিখে দেবো, SAOIS, রাম সেজ। যেমন ছিল আমি তেমন লিখে দেবো। কিন্তু যদি এই রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমি দেখি যে সের পরে একটা টু লাগানো আছে, সের পরে টু, বা সেজের পরে টু, বা সেড থাকলো পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে, শ্যাল উইলের সঙ্গে সে থাকলো, তখনই যখন এর পরে টু লাগানো থাকবে তখন এটাকে আমি পরিবর্তন করব টেলে। সে যেহেতু ভার্বের ফার্স্ট ফর্মে আছে, সেই জন্য আমি সের পরিবর্তে লিখলাম টেল। আবার যেহেতু এর সঙ্গে এস যোগ করা ছিল,
টেলের জন্য কি লিখলাম টেলস। সেড যেটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে পাস্ট ফর্মে, এখানে লিখলাম হচ্ছে টোল্ড। আবার এখানে যেমন শ্যাল উইল সে, এরপর একটা টু হবে, শ্যাল উইল সের পরিবর্তে আমি কি লিখে দিলাম শ্যাল উইল টেল। দেখো এই যে এই বাক্যটাতে কি লিখেছি রাম সেড ডু, এখানে কিন্তু সেড ডু লেখা ছিল। তাহলে এটাকে যখন আমি ইনডাইরেক্টে পরিবর্তন করব আমি কি লিখবো, আমি ইনডাইরেক্টে লিখবো হচ্ছে রাম সেড ডু। সেড ডুর পরিবর্তে আমি কি লিখবো, সেড ডুর পরিবর্তে লিখবো হচ্ছে আমি টোল্ড লিখবো। বোঝা গেল? তাহলে সেড ডুর পরিবর্তে আমি এখানে টোল্ড লিখে দিলাম। আবার এখানে দেখো কি আছে রাম সেড আছে, তো এখানে আমি যখন লিখবো তখন আমি কি লিখবো, তখন আমি রাম সেডই লিখে দেবো, কারণ এখানে শুধু সেড ছিল, এরপরে টু নেই বা কোনো অবজেক্ট নেই। এখানে যেমন একটা অবজেক্ট ছিল, মি ছিল অবজেক্ট, এখানে কিন্তু এরকম কেউ নেই, সেই জন্য আমি শুধু সেড লিখে দিলাম। এরপরের নিয়মে আমার কি বলা ছিল, কমা আর ইনভার্টেড কমা। এই দেখো কমা দেওয়া আছে আর ইনভার্টেড কমা দেওয়া আছে, তাহলে কমা আর ইনভার্টেড কমার পরে কি বসবে, এর পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট বসবে, তাই তো? এই যে এখানে কমা ইনভার্টেড কমা এগুলোকে তুলে দিয়ে আমি এখানে কি বসাবো, এখানে বসাবো হচ্ছে আমি দ্যাট বসাবো, দ্যাট বসালাম। এই যেখানে যে অংশটা রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে, যেটা কোন সেন্টেন্সে আছে, এটা আছে বলো অ্যাসার্টিভ সেন্টেন্সে। হ্যাঁ, এই অংশটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এখানে ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সেই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়ম সেটা আমি কাজ করব। প্রথমে আমি দেখে নেব আমি বাক্যটা পড়ার সময় আমার যেটা রিপোর্টিং, একটা হচ্ছে রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটাকে আমি দেখব, দেখে চিনব এটা কোন টাইপ অফ সেন্টেন্স, যে টাইপের সেন্টেন্স সেই নিয়ম অনুযায়ী আমি এগিয়ে যাব। এরপরে দেখো আমি দ্যাট পর্যন্ত তো লিখলাম, এরপরে আমি এই যে রিপোর্টেড স্পিচটাকে আমি কিভাবে পরিবর্তন করব, তার জন্য আমি পরবর্তী নিয়মগুলোকে দেখে নিই। দেখো পরবর্তী নিয়মে কি বলা আছে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো রকম পরিবর্তন করার আমার প্রয়োজন নেই। তাহলে এখানে দেখে নাও, এখানে দেখো এই যে সেজ ছিল, তার মানে এটা কোন টেন্সে ছিল, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে ছিল। এখানেও যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে ছিল, ফিউচার টেন্সে ছিল। তাহলে রিপোর্টেড স্পিচে যখন বাক্যটা আমি ইনডাইরেক্ট স্পিচে লিখব, আমার কোনো টেন্সের পরিবর্তন করার দরকার নেই, যেমন টেন্সে ছিল সেই টেন্সেই বসে যাবে। এটা কোন টেন্সে ছিল, এটা সিম্পল প্রেজেন্টে ছিল, আর এটাও সিম্পল প্রেজেন্টে ছিল, সেই জন্য এটাকে যখন আমি লিখবো সিম্পল প্রেজেন্টেই লিখবো, শুধু প্রোনাউনটাকে চেঞ্জ করে লিখবো। প্রোনাউন চেঞ্জের নিয়মটা আমরা পরে আলোচনা করছি। দেখো এখানে দ্যাট ছিল, আই কাকে বোঝাচ্ছে, রামকে, সেই জন্য আমি এখানে হি লিখে দিলাম, দ্যাট হি ইজ ইল। তাহলে দেখো আমি কোনো রকম টেন্সের পরিবর্তন করলাম না, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে ছিল, এটাকেও আমি সিম্পল প্রেজেন্ট টেন্সেই লিখে দিলাম। কেন করলাম, কারণ আমার যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এই রিপোর্টেড এখানে যে রিপোর্টিং ভার্বটা এটাও আমার ফিউচার টেন্সে আছে। এটাকে যদি আমি লিখতাম, এটাকে আমি একইভাবে লিখতাম, রাম উইল সে দ্যাট, এই যে এই অংশটা হি ইজ ইল, এটা একইভাবে এরকমভাবে আমি লিখে দিতাম। কিন্তু এই যে এই দুটো অংশ, এখানে সেড আর এখানেও সেড আছে, মানে পাস্ট টেন্সে আছে, এটাকে আমি কিভাবে লিখবো সেটা চলো পরের নিয়মে দেখে নিই। দেখো পরের নিয়মটায় কি বলা আছে, পরের নিয়মে বলা আছে এই ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা কি দেখলাম, ওখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সেই ছিল। পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন করব, তার জন্য একটা চার্ট আছে, আমরা সেই চার্টের মাধ্যমে দেখে নিই। দেখো এখানে আমি লিখেছি কি ডাইরেক্ট স্পিচ, আর এদিকে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচটা যদি সিম্পল প্রেজেন্টে থাকে, এটা তাহলে সিম্পল পাস্ট করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্ট থাকলে কি করব, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে যায়, তাহলে আমি কোনো চেঞ্জ করব না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই টেন্সটা থাকলে কোনো পরিবর্তন হবে না। আর যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ হয় বা হ্যাবিচুয়াল ট্রুথ হয়, মানে যেটা নিয়মিত সত্য ঘটনা, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে বা কোনো একটা অভ্যাস, এরকম যদি থেকে থাকে, তাহলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। শ্যাল বা উইল থাকলে সেটা শুড বা উডে পরিবর্তিত হবে। ক্যান থাকলে কি হবে, ক্যান থাকলে কুড, আর মে থাকলে হবে হচ্ছে মাইট। এই ছকটা তোমরা খুব ভালো করে দেখে নাও, এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের যদি এইগুলোকে নোট হিসাবে দেখতে চাও, পিডিএফ নোট হিসাবে, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি এই ন্যারেশন চেঞ্জের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। এবার দেখো
আমি নিয়মে সেই উদাহরণে ফিরে যাই। তাহলে কি বলেছিল, আমার রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হলে তবেই আমার এই ছকের নিয়মটা অনুযায়ী কাজ হবে। তো এখানে আমি দেখি, এখানে দেখো সেড ছিল, সেড মানে কোন টেন্সে ছিল, পাস্ট টেন্সে ছিল, সিম্পল পাস্টে, তাহলে ছকটা অনুযায়ী আমাকে করতে হবে। তাহলে এখানে দেখো আই অ্যাম ইল কোন টেন্সে ছিল, এটা ছিল হচ্ছে সিম্পল প্রেজেন্টে, তাহলে সিম্পল প্রেজেন্ট থেকে কি করতে হবে, আমাকে সিম্পল পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে আই অ্যাম ইল ছিল, এটাকে চেঞ্জ করে কি হবে, এটাকে লিখবো আমি হি ইজ, তো লিখবো না, এখানে লিখবো হচ্ছে হি ওয়াজ ইল। একইভাবে এক্ষেত্রেও তাই হবে, হি ওয়াজ ইল। বোঝা গেল? এবার দেখো ন্যারেশন চেঞ্জটা যখন আমি করলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু আমি দ্যাট বসিয়েছি এবং লাস্টে আমি ফুল স্টপ দিয়েছি, আর কোনো ইনভার্টেড কমার ব্যবহার হবে না। এখানে যেটা থাকবে আই থাক বা হি থাক, সেটা কিন্তু বড় হাতের অক্ষরে থাকবে। এটা কিন্তু যখন পরে আমি লিখব সেটা কিন্তু স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষরে শুরু হবে। তাহলে এটা গেল হচ্ছে আমার টেন্সের পরিবর্তনটা কিভাবে করব। এবার আমার দেখব এখানে এই ন্যারেশন চেঞ্জের মধ্যেই এই রিপোর্টিং ভার্বটা তো আমি চিনলাম, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই রিপোর্টেড স্পিচ যেটা, এই যে এই অংশের মধ্যে কিছু কিছু টাইম বা প্লেস উল্লেখ করা থাকে, সেগুলোও কিন্তু পরিবর্তন হয়। কখন পরিবর্তন হবে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু এর ভিতরে কিছু কিছু টাইম বা প্লেস উল্লেখ করা থাকবে, সেগুলোকেও আমাকে পরিবর্তন করতে হবে। সেটা আমি দেখে নিই। দেখো এখানে আমি যখন পরিবর্তন করব, কিভাবে করব, দেখো ডাইরেক্ট স্পিচে যদি টুডে থাকে, টুডেটাকে আমি কি করব, দ্যাট ডে। টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে কি করব, দ্য প্রিভিয়াস নাইট, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, হেয়ার থাকলে দেয়ার, আর দিজ থাকলে দ্যাট, আর দিজ থাকলে দোজ। এই পরিবর্তনগুলো কখন হবে, যদি আমার এই রিপোর্টেড স্পিচটা, এই রিপোর্টেড স্পিচের এই পরিবর্তনটা হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে এই টুডে থাকলো, সেটাকে দ্যাট ডে হয়ে গেল। কখন হবে, যখন আমি দেখব আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে অর্থাৎ সেড আছে, তখন কিন্তু এই পরিবর্তনগুলো হবে। যদি এখানে সে থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচে এইগুলো যখন থাকবে এদের কোনো পরিবর্তন হবে না। টুডে থাকলে আমি টুডেকেই রেখে দেবো। আমি উদাহরণের মাধ্যমে এগুলোকে পরবর্তীকালে দেখছি, তোমরা শুধু নিয়মগুলোকে একটু দেখে নাও। এর পরবর্তীতে আমি চলে আসি প্রোনাউনের নিয়ম। প্রোনাউন আমরা কিভাবে পরিবর্তন করব। দেখো এখানে ন্যারেশন চেঞ্জ করার সময় পরিবর্তন প্রোনাউনের যে কি নিয়মটা আমি দিয়েছি, দেখো আমরা কি দিয়েছি, এটা প্রত্যেকটাই কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে। যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেটাকে ফার্স্ট পার্সন প্রোনাউনে থাকে, মানে আই, উই, মি, মাই, আওয়ার, ইটিসি এইগুলো থাকে, যেমন এখানে আই আছে, এটা কি, এটা তো হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ, তাই তো, এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। আর দেখো রিপোর্টিং ভার্বটা কি আছে, রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট টেন্সেই আছে, V2তেই আছে। তো এগুলো কি হবে, সব সময় এই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে অর্থাৎ স্পিকার, বক্তা, এই বাক্যটার মধ্যে সাবজেক্টকে, রাম হচ্ছে সাবজেক্ট এবং রামই কথাটা বলছে, এই স্পিকার অনুযায়ী পরিবর্তিত হবে। এটাকে কিন্তু খুব ভালো করে বাক্যটার সেন্স বুঝে তাকে পরিবর্তন করতে হবে। রাম সেড টু মি, রাম আমাকে বলেছিল। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, তাহলে ক্রিকেটটা কে খেলছে, ক্রিকেটটা তো রামই খেলছে, তাই না? তাহলে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, আই বলতে এখানে রামকে বোঝানো হচ্ছে। সেজন্য যখন আমি চেঞ্জ করব, সেড টু এর বদলে এখানে আমি টোল্ড করলাম, তারপরে কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট লাগালাম। এই যে আইটা দেখো চেঞ্জ করে কি হয়ে গেল, আইটা চেঞ্জ করে হি হয়ে গেল। আর এখানে অ্যাম প্লেয়িং ছিল, পাস্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স থেকে এটাকে কোন টেন্স হলো, পাস্ট টেন্সে হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তিত হলো। পরের সেন্টেন্সটাই কি আছে দেখো, রাম অ্যান্ড রাজ, রাম এবং রাজ, এখানে দুজনকে দেওয়া আছে, রাম এবং রাজ সেড টু মি, রাম এবং রাজ আমাকে বলেছিল। কি বলেছিল, উই আর প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। তাহলে আমরা কি দেখলাম, এখানে যদি ফার্স্ট পার্সন থাকে আই, উই, এই উইয়েরও পরিবর্তন হবে। উইয়ের পরিবর্তে আমরা কি বললাম, দে বসাবো, তাই তো। উই কাকে বোঝাচ্ছে, রাম এবং রাজকে বোঝাচ্ছে, সেটার পরিবর্তে আমরা দেকে বসাবো। বোঝা গেল? এটাও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, হয়েছে হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। এবার এর পরের বাক্যটা দেখো, এর পরের বাক্যে কি আছে, রাম সেড টু মি, তাহলে সেড টুকে আমি টোল্ডে পরিবর্তন করলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিলাম, এবং এখানে হি ছিল। হিটা কাকে বোঝাচ্ছে, হি, না রাম না এখানে মি, এদের মধ্যে কেউ না, এদের আলাদা পার্সন। তাহলে যখন এখানে হি থাকবে তখন হিকে আমি হি এর মতোই বসিয়ে দিলাম। এখানে দেখো মি ছিল মাঝখানে, তাহলে মি বলতে আমি কি বোঝালাম, যেটা বাক্যের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, অর্থাৎ রামকে বোঝাচ্ছে। এখানকার মি ফার্স্ট পার্সনে আছে, সেই জন্য রামকে বোঝাচ্ছে। সেই জন্য এখানে মিটাকে চেঞ্জ করে কি হলো, মিটাকে চেঞ্জ করে এখানে হিম হলো।
দুটোই অবজেক্টিভ ফর্মে আছে, এখানেও হিম বসে গেল। তাহলে এটা আমরা বুঝলাম হচ্ছে প্রোনাউনের নিয়মটা ফার্স্ট পারসন থাকলে আমি কিভাবে চেঞ্জ করব। এবার দেখে নিই আমি সেকেন্ড পারসন থাকলে কিভাবে চেঞ্জ করব। যদি এটা সেকেন্ড পারসন অর্থাৎ ইউ বা ইওর দিয়ে থাকে তখন আমি কিভাবে চেঞ্জ করব। ইউটা কাকে বোঝাবে, এখানকার যে সাবজেক্টটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেটা ইউ ছিল, ইউ সবসময় বোঝাবে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টে যে ছিল, এখানে মি ছিল, সেই জন্য এখানে ইউ কাকে বোঝাচ্ছে, মিকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে ইউ পরিবর্তিত হয়ে কি হলো, আই হলো। টেন্সের পরিবর্তন যেমনভাবে দরকার সেইভাবে টেন্সের পরিবর্তন হয়েছে। আমি শুধু পার্সনটা নিয়ে এখানে বলছি। আবার এখানে দেখো কি ছিল, আই ছিল, তাহলে আই কাকে বোঝাবে, আই বোঝাবে হচ্ছে এখানে রামকে। আর ইউ কাকে বোঝাবে, ইউ বলেছিলাম সবসময় যে এইখানে যে থাকবে অর্থাৎ অবজেক্টে যে থাকবে তাকে দেখবে। তাহলে দেখো এখানে পরিবর্তনের সময় কি লিখেছি, আই বলতে রামকে বোঝাচ্ছে সেই জন্য আমি এখানে হি দিয়েছি, আর ইউ কাকে বোঝাচ্ছে, মিকে, সেই জন্য ইউ এখানে ইউ পরিবর্তিত হয়ে মি হয়েছে। আবার এর পরের বাক্য দেখো কি আছে, রাম সেড টু নেহা, এই জায়গায় কিন্তু আর মি নেই, এখানে নেহা দিয়েছি। নেহা হচ্ছে একটা মেয়ে, আমারই একটা ছাত্রী নেহা, তাকে দিয়েছি আমি এখানে। তাহলে রাম কাকে বলেছিল, নেহাকে বলেছিল। কি বলেছিল, আই গেভ ইউ এ পেন, আমি তোমাকে একটা পেন দিয়েছিলাম। তো এখানে আইটাকে, আই হচ্ছে এখানে রাম, আই হচ্ছে এখানে রামকে বোঝাচ্ছে। আর ইউ কাকে বোঝাচ্ছে, ইউ হচ্ছে এখান থেকে নেহাকে বোঝাচ্ছে। তো যখন এটাকে আমি চেঞ্জ করে লিখছি, রাম সেড টুর পরিবর্তে কি লিখছি, রাম টোল্ড, এখানে মি আমি ভুল করে লিখে ফেলেছি, রাম টোল্ড নেহা হবে, রাম টোল্ড নেহা, রাম নেহাকে বলেছিল, কি বলেছিল, দ্যাট হি, এখানে আইটা কাকে বোঝাচ্ছে, আইটা তো রামকে বোঝাচ্ছে, সেজন্য আয়ের পরিবর্তে কি হলো, আয়ের পরিবর্তে হি হলো। আর এখানে ইউ ছিল, ইউ কাকে বোঝাচ্ছিল, নেহাকে। নেহা যেহেতু মেয়ে সেই জন্য আমি এখানে কি করেছি, ইউ এর পরিবর্তে আহারকে বুঝিয়েছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইউ কি হচ্ছে, ইউ সব সময় রিপোর্টিং ভার্বের যেটা অবজেক্ট থাকবে অর্থাৎ অবজেক্টে যে বসে থাকবে, এই জায়গাটায় যে বসে থাকবে সেটা অনুযায়ী ইউ এর পরিবর্তন হবে, সেই জন্য আমি এখানে কি করেছি, হারকে দিয়েছি। আবার তারপরের বাক্যটায় দেখো এখানে সাবজেক্টে কি আছে, সাবজেক্টে এখানে ইউকে বসিয়ে দিয়েছি। ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে ইউ আর হ্যাপি, তাহলে ইউ কাকে বোঝাচ্ছে, এখানে তো ইউ সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাই তো। এখানে ইউ সবসময় কিন্তু এই মিকেই বোঝাবে অর্থাৎ অবজেক্টে যে বসে থাকবে তাকেই বোঝাবে, কখনোই কিন্তু এই ইউকে বোঝাবে না। তাহলে ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে ইউ আর হ্যাপি, তুমি আমাকে বলেছিলে তুমি সুখী বা তুমি খুশি, সেই জন্য এই ইউটা কি হচ্ছে, মিকে বোঝাচ্ছে, সেই জন্য সাবজেক্ট হিসাবে এখানে আই পরিবর্তিত হয়েছে। বোঝা গেল। এবার দেখি থার্ড পারসনের নিয়মটা। এবার থার্ড পারসন বলতে হি, শি, দে, ইট, হিজ, হিম, হার, দেয়ার, এইগুলো যদি থাকে তাহলে তাদের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে রাম সেড টু মি, রাম আমাকে বলেছিল, হি ইজ প্লেয়িং, তাহলে হিটাকে, না রাম না মি, এদের মধ্যে কেউ না, অন্য একজন। রাম আমাকে বলেছিল দেখো সে খেলছে, তাহলে সে বলতে কে হতে পারে, রহিম হতে পারে, যদু হতে পারে, কালু হতে পারে, দীপ্র হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে আমি কি করছি, আমি বলছি রাম বলেছিল সে খেলছে, সে এদের দুজনের মধ্যে কেউ নেই, সেই জন্য যেমন হি ছিল হির একইভাবে হি বসে গেল। পরের বাক্যে রাম সেড টু মি, রাম আমাকে বলেছিল, আই গেভ হিম, তাহলে আমি কাকে বোঝাচ্ছে, আমি হলে সবসময় রামকে বোঝাবে। রাম সেড টু মি, রাম আমাকে বলেছিল, আই গেভ হিম এ পেন, আমি তাকে একটা পেন দিয়েছিলাম। তো এখানে হিম, একইভাবে হিমকে না রাম না হচ্ছে আমি, এটা হয়তো অন্য একজন হলো, যদু মধু কেউ একজন হলো, থার্ড পারসন, তাকে এদের দুজনের মধ্যে কেউ না, সেই জন্য যেমন হিম ছিল হিমকে হিম বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আয়ের পরিবর্তে কি হয়েছে, আয়ের পরিবর্তে হি হয়েছে। এই যে পার্সনের চেঞ্জের নিয়মটা বেশ একটু তোমাদের ঘোলামালা লাগতে পারে, একটু জটিল লাগতে পারে, সেই জন্য কী করবে, ভিডিওটাকে 2-1 বার দেখবে, আগে পিছে করে 2-1 বার দেখবে, তাহলে দেখবে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ন্যারেশন চেঞ্জের সব নিয়মগুলো আমরা দেখে নিলাম। এইবার আমরা কতগুলো উদাহরণ দেখব, এই উদাহরণগুলো প্র্যাকটিস করলেই আমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে প্রথম উদাহরণটা আমি দেখে নিই। প্রথম উদাহরণে দেখো কি আছে, প্রথম উদাহরণটা দেখো বলা আছে রাম সেজ টু মি, রাম আমাকে বলেছিল। তাহলে এই যে এই অংশটা কি, সেজ টু, এটাকে কি বলা হয়, সেজ টু হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি আছে, আই অ্যাম প্লেয়িং ছিল, দেখো একইভাবে ইজ প্লেয়িং আমি রেখে দিয়েছি, কোনো টেন্সের পরিবর্তন হয়নি। সেজ টুর পরিবর্তে কি হয়েছে, টেলস হয়েছে, রাম টেলস মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট এসছে। আই কাকে বোঝাচ্ছিল, রামকে, সেই জন্য হি হয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয়নি, হি ইজ প্লেয়িং ক্রিকেট নাও। আমরা কি শিখেছিলাম, নাও থাকলে দেন হবে। কখন দেন হবে, যদি এটা পাস্ট টেন্স হতো তবেই পরিবর্তন হতো, তো এটা পাস্ট টেন্স তো নয়, সেই জন্য এখানে নাও কোনো পরিবর্তন ছাড়াই থেকে গেল। পরের বাক্যে দেখো এটা কি আছে, এটা ফিউচার টেন্সে আছে, উইলসে আছে, সেই জন্যও কোনো পরিবর্তন হয়নি।
এবার এখানে উই কাকে বোঝাচ্ছে? উই রামকে বোঝাচ্ছে। রাম আমাকে বলবে যে আমরা খেলছি, হয়তো রামের সঙ্গে আরও অনেকে আছে, সেই জন্য উইটা আমরা দেতে পরিবর্তন করলাম, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হলো না। এই দুটো কোথায় গেল? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই দুটো প্রেজেন্ট আর ফিউচার টেন্সের নিয়মে গেল। এরপরে দেখো আমি শুরু করেছি পাস্ট টেন্সের নিয়মগুলো, এটা এখান থেকে খুব ভালো করে দেখবে। এখানে দেখো সেড টু ছিল পাস্ট টেন্সে, আমি কি করলাম? টোল্ড করেছি, কমা ইনভার্টেডের পরে দ্যাট করেছি। আমি শুধু টেন্সের কথাটা বলছি, প্রত্যেকটা বাক্যকে আমি একই নিয়েছি। আই প্লে মানে সিম্পল প্রেজেন্ট ছিল, এটাকে দেখো পরিবর্তন করে আমি কোথায় নিয়ে গিয়েছি? সিম্পল পাস্ট টেন্সে নিয়ে গিয়েছি। তাহলে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে গেল। কখন গেল? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে। প্রত্যেকের রিপোর্টিং ভার্বই আবার পাস্ট টেন্সে আছে। এখানেও দেখো পাস্ট টেন্সে আছে। অ্যাম প্লেয়িং ছিল, তাহলে কোন টেন্সে ছিল? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখান থেকে আমি কোথায় নিয়ে গিয়েছি? পাস্ট কন্টিনিউয়াসে। এবার দেখো হ্যাভ প্লেড, হ্যাভ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখান থেকে কোথায় এটা নিয়ে গিয়েছি? সেখান থেকে নিয়ে গিয়েছি আমি পাস্ট পারফেক্টে। তোমরা এইগুলো যখন করবে একটা খাতায় নিয়মগুলো লিখে নেবে, নিয়মগুলো লিখে নিয়ে পরপর মিলিয়ে মিলিয়ে দেখবে। তাহলে দেখো কি বললাম এখানে? হ্যাড প্লেড ক্রিকেট, তাহলে এটার কোনো বুঝতেই পারলে এটা পাস্ট পারফেক্টে গেল, হ্যাড প্লাস V3 থাকলো, এর কোনো পরিবর্তন হলো না। এরপরে আমরা দেখে নিই, এরপরে দেখো আমি কি দিয়েছি? হ্যাভ বিন প্লেয়িং। হ্যাভ বিন প্লেয়িং মানে কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখান থেকে গিয়েছে কোথায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপরের বাক্যটায় দেখো কি আছে? প্লেড। প্লেড মানে কি? V2 দেওয়া আছে, মানে সিম্পল পাস্ট টেন্স দেওয়া আছে। সিম্পল পাস্ট থেকে গিয়েছে কোথায়? পাস্ট পারফেক্ট টেন্সে। সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট টেন্স। পরের বাক্যটায় দেখো কি আছে? পাস্ট কন্টিনিউয়াস আছে, ওয়াজ প্লেয়িং মানে পাস্ট কন্টিনিউয়াস আছে, সেখান থেকে কি কোথায় গিয়েছে? এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়েছে। হ্যাড প্লাস বিন, তার সঙ্গে V1 এর সঙ্গে আইএনজি। এখানে দেখো কি ছিল? ইয়েস্টারডে ছিল, ইয়েস্টারডেটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে চেঞ্জ করে দ্য প্রিভিয়াস ডে। কেন হলো? কারণ এখানে সেড টু ছিল, পাস্ট টেন্সে ছিল, সেই জন্যই এখানে যে টাইমটা উল্লেখ করা ছিল অ্যাডভার্বটা ইয়েস্টারডে, সেটার পরিবর্তন হয়েছে। পরের বাক্যটায় দেখো কি আছে? হ্যাড প্লেড ছিল, তার মানে কোন টেন্স ছিল? হ্যাড প্লেড মানে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস V3। কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয়নি? কারণ আমার নিয়মে বলাই ছিল যদি পাস্ট পারফেক্ট থাকে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কোনো টেন্সের পরিবর্তন হবে না, ওদের নো চেঞ্জ থাকবে। দেখো এখানেও তাই আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, হ্যাড বিন প্লেয়িং, সেটারও কোনো পরিবর্তন হয়নি। তোমাদের যাদের এই টেন্সগুলো সম্পর্কে ধারণা নেই, আমি একটা ভিডিও দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে 12 রকমের যে টেন্স আছে সেই টেন্স নিয়ে আলোচনা করে, তোমরা ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে তোমাদের টেন্সের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা নেই, কোনটা অ্যাসার্টিভ কোনটা ইন্টারোগেটিভ, তারাও সেই ভিডিওটা দেখবে। আর একটা ভিডিও দেবো সেন্টেন্সের ওপরে। যাই হোক, পরের বাক্যটাই দেখে নিই। পরের বাক্যতে দেখো উইল প্লে ছিল, তাহলে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে ছিল? ফিউচার টেন্সে ছিল। ফিউচার টেন্সে থাকার জন্য এটার পরিবর্তে আমরা কি বলেছিলাম? শ্যাল উইল থাকলে আমরা শুড বা উড করব সেন্স অনুযায়ী, সেই জন্য এখানে আমি কি করলাম? উড করলাম। এবার এখানে কি ছিল? ক্যান। নিয়মে বলা ছিল ক্যান থাকলে কি হবে? ক্যান থাকলে কুড হবে। আর যদি মে থাকলে হবে হচ্ছে মাইট। দেখো সেটাই করেছে। তোমরা উদাহরণগুলোকে, ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নেবে উদাহরণগুলোকে। এই উদাহরণগুলোকে পড়লেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো চলে আসি কটা নিয়মের ক্ষেত্রে। সেখানে দেখো এখানে সেড আছে, তাই তো? সেড ছিল, সেড থাকলে আমি এখানে সেডই রেখে দিলাম, কোনো অবজেক্ট যেহেতু ছিল না, অর্থাৎ সেডের পরে টু ছিল না। কিন্তু দেখো এখানে কোনো টেন্সের পরিবর্তন হয়নি। আই প্লে ছিল, এখানে প্লেস করে দিলাম, মানে এটা সিম্পল প্রেজেন্ট ছিল, এখানেও সিম্পল প্রেজেন্ট। এখানেও ড্রিঙ্ক ছিল, এখানে ড্রিঙ্কস করেছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকলো। এখানেও রাইজেস ছিল, এখানেও রাইজেস, মানে কোনো টেন্সের পরিবর্তন হচ্ছে না। এখানেও বয়েলস ছিল, এখানেও বয়েলস। কেন? আমি টেন্সের পরিবর্তন কেন করলাম না? তোমাদের কি মনে হচ্ছে কেন করলাম না? আমাদের নিয়মে দেখবে এক জায়গায় বলা ছিল যদি হ্যাবিচুয়াল ট্রুথ হয় বা ইটারনাল ট্রুথ হয়, যেগুলো প্রতিদিনের অভ্যাস বা চিরসত্য, এরকম হলে সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। আই প্লে ফুটবল এভরিডে, এটা তাহলে আমার কি? এটা হচ্ছে আমার একটা অভ্যাস, তাই না? এটা হচ্ছে আমার একটা অভ্যাস, সেই জন্য আমার কোনো টেন্সের পরিবর্তন হয়নি, যত এটা পাস্ট টেন্সে থাকুক না কেন। আবার দেখো কি বলেছে? সে বলেছিল আমি প্রত্যেক দিন সকালবেলায় দুধ খাই। তাহলে কি হচ্ছে? এই যে সকালবেলায় যে সে দুধ খাচ্ছে, তাহলে এটাও তার একটা অভ্যাস প্রতিদিনের, সেই জন্য টেন্সের কোনো পরিবর্তন হয়নি। আবার শিক্ষক মশাই বলেছিল সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো একটা চিরন্তন সত্য, কোনো দিন এটা মিথ্যা হবে? কোনো দিন সূর্য পশ্চিম দিকে উঠবে না, কোনো দিন উঠবে না। আমরা
আজ থেকে 1000 বছর আগেও হয়েছে এবং 1000 বছর পরেও এটাই হবে। তো এটার কোনো পরিবর্তন হবে না, সেই জন্য এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। আর জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটে, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ, সেই জন্য এটারও কোনো রকম পরিবর্তন হয়নি। তোমরা যারা এটা বুঝতে পারছো না, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার দেখবে। এটা 2বার 3বার তোমরা যদি দেখো ভালো করে এবং খাতা পেন নিয়ে বসে যদি দেখো, তোমাদের সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, কমেন্ট বক্সে তোমরা জানাবে কি অসুবিধা হচ্ছে। এবং যদি পিডিএফ দরকার হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে পিডিএফ ন্যারেশন পিডিএফ বলে মেসেজ করবে, আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। পিডিএফটা পেলে তোমাদের পড়তে সুবিধা হবে। এই রকম ভিডিও তোমরা যদি আরও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ন্যারেশন চেঞ্জের যে আরও পার্টগুলো আছে, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এই সেন্টেন্সগুলো সম্পর্কে পরপর আরও ভিডিওগুলো আসবে, সেগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের সমস্ত ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করব এই ভিডিওটা দেখে তোমরা সবাই উপকৃত হবে। যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়ো, তাদের অনেকেরই ন্যারেশনটা থেকে অসুবিধা থাকে, সেটা তোমাদের আর হবে না। তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সহজেই ন্যারেশন করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে একবার জানিয়ে দেবে কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।